নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টায় একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনাপ্রধান। ডিসেম্বরে নির্বাচনের আশা, বাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। রাতে রাজধানীতে নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি জটিল করেছে পরিস্থিতি। পরিদর্শনে গিয়ে জানালেন উপদেষ্টা, দ্রুতই নিয়ন্ত্রণে আনার আশা। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নাহিদ ইসলাম যোগ দিচ্ছেন নতুন রাজনৈতিক দলে। মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণেই পদত্যাগের সিদ্ধান্ত। এবং ৭১-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল আপিল বিভাগে। জামায়াত নেতা এটিএম আজহারের লিভ টু আপিলের সুযোগ পাবেন কিনা আদেশ বুধবার। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। নির্বাচন প্রশ্নে একটি গোষ্ঠী মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির শীর্ষ নেতারা। সরকারকে নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। পিলখানা ট্র্যাজেডির দিনটি স্মরণে জাতীয় সেনা শহীদ দিবসের বিকেলে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজনে যোগ দেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। আমরা অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে নাটক চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচন ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশের মানুষকে বিক্ষুব্ধ করছে একটি গোষ্ঠী। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ থাকতে জনগণের প্রতি আহ্বানও জানান তিনি। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। দেশকে, দেশের মানুষকে তা আজকে বিক্ষুব্ধ করে তোলার চেষ্টা করছেন। বিভিন্নভাবে সবাইকে রাস্তায় নিয়ে আসার জড়ো করার চেষ্টা করছেন এবং সে একইভাবে একই কায়দায় দেশে একটা নৈরাজ্য, একটা এনার্কি সৃষ্টি করার চেষ্টা করছেন। এটা কোনো মতেই বাংলাদেশের স্বাধীনতার জন্য শুভ নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তভাবে নৈরাজ্য প্রতিরোধের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব প্রত্যাশা করেন, নিরপেক্ষতা বজায় রেখে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূসের সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটাকে সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যান। একই দিন বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বিলম্বিত হলে কারা বেশি লাভবান হবে, কাদের স্বার্থ হাসিল হবে সে প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের স্বাভাবিক দাবিকে অস্বাভাবিকভাবে তুলে ধরার চেষ্টা করছেন কিছু লোক। কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি, স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা, সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন। মতপার্থক্য থাকলেও দেশ জাতির কল্যাণে বিএনপি কোনো দলের সঙ্গে বিভেদ চায় না বলে মন্তব্য করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা বসবো, আমরা আলোচনা করব। শাতিলা শারমিন, সময় সংবাদ। আমরা সহযোগিতা করতে চাই। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা জানান সেনাপ্রধান। সেনাবাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার পরামর্শও তার। শহীদ সেনা দিবসের আয়োজনে অংশ নিয়ে পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান সেনাপ্রধান।
আত্মার মাগফিরাতের জন্য। মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। এক্সিবিশন ঘুরে দেখেন সেনা, নৌবাহিনী ও বিজিবি প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। পরে বক্তব্যে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তি সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত কমিশন তা খতিয়ে দেখবে। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। নিজেরা কাদা ছোড়াছুড়ি করলে দেশ জাতির সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বলে সতর্ক করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অপরাধীরা অরাজক পরিস্থিতির সুযোগ নিচ্ছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিচার করতে গিয়ে কোনো বাহিনীকে যেন ছোট করা না হয়। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, এটা হবে না, সেটা সম্ভব না। কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো। কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না। পিলখানায় নৃশংস ঘটনার সুষ্ঠু বিচারের আশা প্রকাশ করেন সেনাবাহিনী প্রধান। শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজিবি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান। এর পরবর্তী সময় উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার ছেড়ে আবারও রাজপথে নামছেন নাহিদ ইসলাম। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। পরে সংবাদ সম্মেলনে জানান, মানুষকে ঐক্যবদ্ধ করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই সিদ্ধান্ত। 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্বে ছিলেন নাহিদ ইসলাম। উত্তাল আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। এর 2 দিনের মাথায় গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারীর পতন ঘটে। পরদিন ফেসবুকে ঘোষণা দেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের দায়িত্ব নেবে। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সে সরকারে ছাত্রদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন নাহিদ ইসলাম। 6.5 মাস তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। মঙ্গলবার 2টি মন্ত্রণালয় থেকেই পদত্যাগের জন্য প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন নাহিদ। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের একথা জানান নিজেই। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন রাজনৈতিক শক্তির উত্থানের জন্য তার এখন রাজপথে থাকা প্রয়োজন। একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। পরে প্রধান উপদেষ্টার বাসভবনে আবারও ঢুকে পতাকাবিহীন গাড়ি নিয়ে বের হয়ে যান নাহিদ ইসলাম। 28 ফেব্রুয়ারি আসছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে সে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন নাহিদ ইসলাম। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাতের রাজধানীতে নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
এই কার্যক্রম পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, দ্রুতই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে। দলীয় ছত্রছায়ায় অস্ত্র হাতে চাঁদাবাজি বন্ধ না হলে পরিস্থিতি জটিল হবে। প্রত্যেকটা সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কী করছে। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। এগুলো আসলে অ্যানার্কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য। তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো ঘটে, সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা টাফ। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শ্রদ্ধা নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচার নিশ্চিতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। পিলখানা হত্যাকাণ্ডের পেরিয়েছে 16 বছর। 57 সেনা কর্মকর্তার স্বজনের চোখের জলে কেটেছে বহু রাত, বহুদিন। এত বছর পরে হলেও এসেছে কিছুটা প্রশান্তি। এবছরই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে পালন করছে দেশ। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরা। 16 বছরের অপেক্ষায় আক্ষেপের স্তূপ জমেছে শহীদ পরিবারের। তবুও দিনটিকে শহীদ সেনা দিবসের মর্যাদা দেয়ায় সন্তুষ্ট স্বজনরা। বলছেন, এবার প্রয়োজন ন্যায় বিচার। বিচার চাবো এবং সুষ্ঠু বিচার, যে বিচারে যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক। সঠিক বিচারটা হবে তখনই যখন কিনা যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে সেই স্বাধীন তদন্ত কমিশন সক্ষম হবে পেছনের ষড়যন্ত্রকারীদেরকে বের করে নিয়ে আসতে। অনেক লোক এখানে কিন্তু জড়িত, কিছু কিছু লোক এখনো সার্ভিং হতেও পারে। এই কমিশনের মাধ্যমে ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে। শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা চলছে। কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। স্বজনদের প্রত্যাশা, প্রতি বছর এই দিনটি এবারের মতোই যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। পিলখানা হত্যাকাণ্ড ঘটার প্রায় 15 বছর 10 মাস পর গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন কারো পক্ষপাত দুষ্ট হয়ে নয়, কাজ করবে ন্যায় বিচারের স্বার্থে, এমনটাই প্রত্যাশা সকলের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললেই একদল মনে করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বিকেলে প্রেস ক্লাবে জাতীয় সেনা শহীদ দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। দেশের মানুষকে অপরাজনীতি পরিহারের পরামর্শ দিয়ে তিনি বলেন, সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে তিনি বলেন, এটি পরিকল্পিত ষড়যন্ত্র। দাবি করেন, এ পরিকল্পনায় সরাসরি জড়িত ভারত। এর পিছনে নিশ্চয়ই একটি বড় পরিকল্পিত শক্তি আছে। সেই পরিকল্পিত শক্তি ভারত। আমরা যখন বলি দেশে চাঁদাবাজি থাকবে না, কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে কন্ডেম করছি। কেন? আপনারা কি নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন? আমরা তো বলিনি আপনাদের কথা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল দেশের সর্বোচ্চ আদালতে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা বলেছেন, কোনো আসামির ক্ষেত্রেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের রীতিনীতি। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিচারের নামে করা হয় অবিচার। বুধবার পর্যন্ত রিভিউ শুনানি মুলতবি করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা দলটির নেতাকর্মীদের। 13 বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর মধ্যে
10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। তাই খালাস চেয়ে আজহারের রিভিউ শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে প্রশ্ন ওঠে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচারের মান নিয়ে। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, কোনো আসামির ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি, করা হয় বিচারের নামে প্রহসন। এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো। আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি। তবে এর আগে ফয়সালা হবে আজহারকে লিভ টু আপিলের অনুমতি দেয়া হবে কি না। এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের অনেক নেতাকর্মী। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল থাকে আপিল বিভাগেও। এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, হজ যাত্রীদের যে কোনো সমস্যা সমাধানে সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে এবং তা বুকলেট ও অনলাইনে প্রকাশ করতে হবে। এছাড়া মনিটরিংয়ের জন্য কল সেন্টার ও বিশেষ ওয়েবসাইট চালুর নির্দেশ দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব পালনে ব্যর্থ এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে এবং প্রশিক্ষণের ভিত্তিতে এজেন্সিগুলোকে এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে। এবছর সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজে যাচ্ছেন। তবে সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় সরকার ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও মানুষকে স্বস্তি দিতে দ্রুত সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনায় তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন অনেক রাজনীতিবিদ। 5 আগস্টের পর রাজনীতিবিদদের কাছ থেকে মার্জিত ও ইতিবাচক বক্তব্য আশা করে দেশবাসী। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সর্বত্র গণতন্ত্রের চর্চা করতে হবে। নির্বাচন একটা পদ্ধতি, প্রক্রিয়া, কারণ এটা দুনিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি গণতন্ত্রের, তা স্বীকার করা হয় না। নির্বাচনের সীমাবদ্ধতা রয়ে গেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসর অনেকে পালিয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করছে সরকার। মানুষকে স্বস্তি দিতে অন্ততপক্ষে সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচন হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপরে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। এ সময় রাজনীতিবিদদের অনেকে বিব্রতকর বক্তব্য দিচ্ছে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, রাজনীতিবিদদের মার্জিত বক্তব্য দেওয়া উচিত। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরো মার্জিত এবং ভদ্রোচিত হওয়ার চেষ্টা করবেন। অন্যান্য আলোচকরা বলেন, দুর্নীতি এবং সুশাসন একসঙ্গে চলতে পারে না। সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না। জনগণকে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে রাজনৈতিক উন্নয়নের নামে $29 মিলিয়ন এসেছে কিনা এনজিও ব্যুরো তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
দেশের স্বার্থবিরোধী তহবিল আশা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও তার। এদিকে রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে 2 সদস্যের একটি ফার্মকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID থেকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তিনি এও জানান যে একজন কট্টর বাম কমিউনিস্টকে ভোট দেওয়ার জন্যই এই সহযোগিতা করা হয়। এর পরিপ্রেক্ষিতে দেশ বিদেশে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা হয়। মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে অর্থায়নের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি এনজিও ব্যুরো খতিয়ে দেখার পর প্রমাণ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। টাকা পাঠাতে আপত্তি নয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট একটা সরকারি প্রজেক্ট, বেসরকারি প্রজেক্ট, এটা কোনো আপত্তি থাকার কথা না, কারণ বেসরকারি প্রজেক্ট এনজিওরা অনেক ভালো কাজ করছে। এখন যদি এটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্টে হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। ওটা যদি দেখা যায় তো আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এরকম মোটিভেশনাল প্রজেক্টে যেন টাকা না আসে। বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, যে কোনো জিনিসই কেউ দেশে স্থিতিশীলতা দরকার। ফ্যাক্টরি আছে, ভ্যালুয়েবল জিনিসপত্র আছে, গুদাম আছে, এগুলির প্রোটেকশন যদি না দেয় ব্যবসায় তো স্বস্তি অনুভব করবে না। রোজার পর মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা এবং আসন্ন বাজেট জুন মাসেই পেশ করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। আমরা চাই ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বুধবার বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিকাচেভ। সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বাংলাদেশে রাশিয়ান হাউস প্রতিষ্ঠার 50 বছর পূর্তি অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, শিক্ষা, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করছে। দুই দেশ একই সঙ্গে কাজ করলে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলবে বলে মন্তব্য করেন তিনি। Russia and Bangladesh. We hope that this visit will help review the further progress of the construction. Our two countries also need to continue the legacy of economy, work together to address regional and global challenges. সহায়তা করার পরও কয়েকটি ব্যাংকের টিকে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পক্ষে অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্ক ফোর্সের সদস্য ফাহমিদা খাতুন। এদিকে ব্যাংকগুলো যেন দুর্বল ও সবল এমন দুই ভাগে ভাগ করে প্রচার না হয় সেই পরামর্শ দিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। এক বছরের বেশি সময় ধরে আর্থিক খাতের আলোচনার কেন্দ্রে কয়েকটি ব্যাংকের তারল্য সংকট। আর আগস্টে হাসিনা সরকারের পতনের পর সামনে আসে সে ব্যাংকগুলোর মরণ দশা। এরপর আস্থা সংকটে ভুগতে থাকা ব্যাংকগুলোকে সবল করতে বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। তারপরে আপনার লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতির পুনঃকৌশল নির্ধারণে গঠিত টাস্ক ফোর্স সদস্য ডক্টর ফাহমিদা খাতুন। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ব্রাক সেন্টার ইনে আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। যেগুলোকে লাইফ সাপোর্টে দেওয়া হচ্ছে এগুলোকে বন্ধ করে দিতে হবে। যে সমস্ত ব্যাংক দুর্বল এগুলোকে আসলে আমরা পূর্ববর্তী সময়ে দেখেছি যে এটাকে পুনর্ভরণ করা হয়েছে, পুনর্ক্যাপিটালাইজেশন করা হয়েছে পাবলিক মানির মাধ্যমে। এটা বন্ধ করতে হবে। নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটাও আর দেওয়ার বন্ধ করতে হবে উইদাউট এনি ফিজিবিলিটি স্টাডি। তবে ব্যাংক বন্ধের বিপক্ষে অবস্থান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টুর। পরামর্শ দেন দুর্বল ও সবল বলে প্রতিষ্ঠানগুলোকে আলাদা না করার। এই যে এখানে রিকমেন্ডেশন একটা দিছে ব্যাংক বন্ধ করে দেন, তাহলে প্রথম আবারটা বন্ধ করতে হয়। আমি উইলেন কালকে বন্ধ করে দেন, আপনি পারলে পুরো অর্থনীতিকে বন্ধ করে দেন। ব্যাংক বন্ধ করা ইজ নট দ্য সলিউশন। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ইসলামী ও ইউসিবিএল এর সংকট অনেকটা কেটেছে, তবে সহায়তা দেওয়ার পরও কয়েকটি ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই কম। ইসলামী ব্যাংক, ইউসিবিএল এই দুটো কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েটেড হয়ে যাবে বলে আমরা আশা করি। তারা আর নতুন কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছে না এবং দরকারও নাই। এখন তাদের সাথে আমরা আলোচনা করব যে তাদের উপর যে বিধিনিষেধগুলো আছে
সেগুলোকে আস্তে আস্তে কিভাবে আনওয়াইন্ড করে। গভর্নর জানান, নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার কথা ভাবা হচ্ছে না, বরং মোবাইল ব্যাংকিং সেবাকে কিভাবে আন্তঃলেনদেন যোগ্য করা যায় সেদিকে বেশি মনোযোগ বাংলাদেশ ব্যাংকের। লোনের পারপাসে কেউই পাচ্ছে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 3টি মন্ত্রণালয়ের দুর্নীতির তথ্য প্রমাণ দুদক চেয়ারম্যানের কাছে জমা দিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয়ক কমিটি। মঙ্গলবার দুপুরে দুদক চেয়ারম্যানের কাছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রণালয়ের আওতাধীন পিডব্লিউডি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের 3টি বড় দুর্নীতির তথ্য প্রমাণ তুলে দেয় কমিটি। সদস্যরা বলেন, এসব দুর্নীতির সঙ্গে জড়িত আমলারা এখনও স্বপদে বহাল আছেন। দুদকের কিছু কর্মকর্তাদের সঙ্গে অভিযুক্তদের যোগ সাজশ থাকারও অভিযোগ করেন তারা। আমাদের নিউজ আছে। বাংলাদেশের 3টি মন্ত্রণালয়ের যে গুরুতর যে 3টি অভিযোগ, যেটা আমরা দুদকের চেয়ারম্যান বরাবরে আমরা সাক্ষাতের মাধ্যমে ওনার কাছে জমা দিয়েছি। নিশ্চয়ই কাউকে ম্যানেজ করা ছাড়া একটা 4টা মামলার অভিযুক্ত আসামি দুদকে, যেখানে ফ্রেশ ক্লিন লোক আছে, তার সিনিয়র, তাদেরকে ওভারটেক করে একজন দুর্নীতিবাজ যে 4টা মামলার আসামি, তাকে কেন দুদক ছাড়পত্র দিল? বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে শেষ বিদায় জানালেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটের ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার হলো 5 জন। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতি হয়েছে। লুট করে নেওয়া হয় টাকা ও স্বর্ণালংকার। গোয়েন্দা পুলিশের জালে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আলমগীর। গ্রেফতার হয়েছেন তার সহোদর রাজীব হোসেনও। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে টাঙ্গাইল পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সোমবার রাতে নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে ডাকাতির মাস্টারমাইন্ড আলমগীরকে এবং আশুলিয়া থেকে তার সহোদর রাজীব হোসেনকে গ্রেফতার করা হয়। তারা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। আলমগীরের তথ্য উপাত্তের মাধ্যমে আমরা আশুলিয়া থানার ধানসোনা এলাকা থেকে রাজীবকে পাই এবং আলমগীর বলেছিল যে তার কাছেই এই ডাকাতির লুণ্ঠনকৃত মালামাল আছে। অভিযানে ডাকাত চক্রের ব্যবহৃত 2টি দেশীয় অস্ত্রসহ লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়। এই মামলার লুণ্ঠনকৃত 10টি মোবাইল সেট, ডাকাতি কাজে ব্যবহৃত 2টি চাকু, যাত্রীদের এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করতে সমর্থ হই। এদিকে বাসে থাকা ভুক্তভোগী নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, চলন্ত বাসে ডাকাতি হলেও ধর্ষণের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘাটাইল সাগর দিঘি সড়কে এবার ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের 4টি স্কুল বাস। ডাকাতরা বাস থেকে লুট করেছে প্রায় 1.5 লাখ টাকা ও স্বর্ণালংকার, জানিয়েছেন পুলিশ। এ নিয়ে গত 10 দিনে এই সড়কে 3টি ডাকাতির ঘটনা ঘটল। সময় সংবাদ, টাঙ্গাইল। ইউক্রেন যুদ্ধ শুরুর 3 বছর পর রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র। জাতিসংঘের 2টি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে সমর্থন জানায় দেশটি। এর মধ্যে পশ্চিমা উস্কানিতে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। এদিকে ইউক্রেনের কাছ থেকে দখলে নেওয়া অঞ্চলগুলোতে খনিজ সম্পদের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া যৌথভাবে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এদিন প্রস্তাবের বিরোধিতা করে খোদ ইউক্রেনের মিত্রদেশ যুক্তরাষ্ট্র।
এদিন নিরাপত্তা পরিষদের দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে কোনো সমালোচনা ছিল না। ওয়াশিংটনের উত্থাপন করা ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয় মস্কো। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ দাবি করেছেন, পশ্চিমা বিশ্বের উস্কানিতে ইউক্রেন যুদ্ধের শুরু। স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, নতুন সংযুক্ত অঞ্চলগুলোর খনিজ সম্পদ উন্নয়নে মস্কো প্রস্তুত। বলেন, যুক্তরাষ্ট্র যদি আগ্রহ দেখায় তাহলে রাশিয়া যৌথভাবে কাজ করতে রাজি। যদিও ইউক্রেনের খনিজ সম্পদের প্রকৃত মূল্য সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন পুতিন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। শহরের কোলাহল থেকে প্রশান্তি পেতে কুয়েত প্রবাসীরা ছুটির দিনে ছুটে চলেন মরুভূমিতে। কুয়েত সিটি থেকে 100 মাইল দূরে মরুর বুকে কৃষি অঞ্চল ওয়াফরাতে গ্রাম বাংলা দৃশ্য দেখে আনন্দে আত্মহারা প্রবাসীরা। কুয়েত প্রতিনিধি মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কর্মব্যস্ত প্রবাস জীবনে প্রতিনিয়ত জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রবাসী। এর মধ্যে কুয়েতে আছে প্রায় 3 লাখ বাংলাদেশি। বাংলাদেশের মানুষ কর্মব্যস্তময় শহরে খুঁজে ফেরে খানিকটা প্রশান্তি। দীর্ঘদিন প্রবাসে থাকা প্রবাসীরা মরুর বুকে হঠাৎ সবুজ দেখলেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সুযোগ পেলেই ছুটে যান মরুর বুকে কৃষি অঞ্চল অফরাতে। খুব সুন্দর, একদম বাংলাদেশের মতো। এখানে অনেক ভেজিটেবল, আমরা তো সবাই পেয়ে খুব খুশি। মনে হয় যে আমরা বাংলাদেশে যেমন গ্রামের বাড়িতে যাই, ঠিক সেই রকম ফিল আমাদের মনের ভিতরে আসতেছে। সিটি থেকে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এখানে অনেক ভালো লাগলো। আমি আমার আব্বুর সাথে আসলাম, অনেক কিছু দেখলাম, কিভাবে প্ল্যান্টসগুলি দেখলাম। কুয়েতের অনেক প্রবাসী বাংলাদেশি তাদের মেধা ও শ্রম দিয়ে অফরাতে গড়ে তুলেছেন কৃষি খামার, যেখানে আম, কলা, পেঁপে সহ নানান ফল এবং সবজি ফলাচ্ছেন। এতে আত্মতৃপ্তির পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হচ্ছেন তারা। পেঁপে গাছ আছে, আম গাছ আছে, ও পেয়ারা গাছ আছে, কলা গাছ আছে। এই জিনিস শখের বিষয় করি, আরও শাকসবজি করি, এগুলো শখের বিষয় করি। আরও বাঙালিরা আসে এখানে, দেখে, তারা অনেক আনন্দ পায়। আবার কিছু প্রবাসী সপরিবারে অফরাতে বসবাস করছেন। কুয়েত সিটি থেকে কয়েকশো কিলোমিটার দূরে মরু অঞ্চল অফরাতে বসবাস করা বাংলাদেশিরা ভ্রমণে আসা প্রবাসীদের দেখলেই আড্ডায় মেতে ওঠেন। তেমনি তাদের জীবনধারার চিত্র তুলে ধরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখানে অনেক ফ্যামিলি আসে ঘোরার জন্য। আমাদের বাগানে আমরাও ঘুরতে আসছি। ভালো জায়গা আছে, ভালো পার্ক আছে, ভালো সে ঘোরার মতো অনেক জায়গা আছে, আসে তো আমাদের অনেক ভালো লাগে। মরুর দেশে সবুজ দেখে বাংলার স্বাদ গ্রহণ করে প্রবাসীরা কিছুটা সময় ভুলে থাকতে চান দেশে রেখে আসা প্রিয়জনদের। কুয়েতের অফরা থেকে মঈন সুমন, সময় সংবাদ। আনন্দ উৎসব আর রঙিন সাজসজ্জার মধ্য দিয়ে শুরু হয়েছে ইউরোপের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব ভেনিস কার্নিভাল 2025। টানা 18 দিনের এই উৎসবকে ঘিরে লাখ লাখ পর্যটকের ভিড়ে মুখরিত ভাসমান শহর ভেনিস। পর্যটকদের ভিড়ে শহরের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে বিক্রি। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভেনিসে শুরু হয়েছে 2025 সালের ঐতিহ্যবাহী কার্নিভাল উৎসব, যা 14 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 4 মার্চ পর্যন্ত চলবে। 863 বছরের পুরনো এই উৎসব ইউরোপের সবচেয়ে বড় এবং দীর্ঘকালীন ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। উৎসবের সময় লাখ লাখ পর্যটক ভেনিসে আসেন, যার ফলে শহরের ব্যবসায়িক পরিবেশে নতুন উৎসাহের সৃষ্টি হয়। বিশেষ করে বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে মুখোশ, পোশাক, কস্টিউম সহ বিভিন্ন উপকরণের বিক্রি বেড়েছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করেন বাংলাদেশের রেমিটেন্সের উপর এর ইতিবাচক প্রভাব পড়বে। এখন ভেনিসে কার্নিভালের সময় আমাদের ব্যবসা মাশাআল্লাহ সবার ভালো। কার্নিভালকে ঘিরে বিশাল বড় একটি বাংলাদেশিদের একটি ব্যবসায়িক যে প্রস্তুতি থাকে, সেই প্রস্তুতিতে এবারও মনে হচ্ছে ব্যবসা বাণিজ্য খুব ভালো হচ্ছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর। আমরা যেটা দেখি মুভি সিনেমায় তার থেকেও বেশি সুন্দর। এবারের কার্নিভাল উৎসবে রঙিন মুখোশ, ভেনিসীয় পোশাক, নৌ প্যারেড, ডিজে সেট, কনসার্ট, শোভাযাত্রা, আলোকসজ্জা এবং মজাদার খাবারের সমারোহে হয়ে উঠেছে বিনোদনের অন্যতম মাধ্যম। শুধু ভেনিসের নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকর্ষণীয় কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এটি। সময় সংবাদ, ইতালি। ব্রাজিলের ঐতিহ্যবাহী কার্নিভাল আয়োজিত হলো ইউরোপের বিখ্যাত ভেন্যু আয়ারল্যান্ডের ডাইসিসে। ব্রাজিলের পতাকার রঙে বাহারি সাজে নেচে গিয়ে দিনটি উপভোগ করেন আয়ারল্যান্ডে বসবাসরত ব্রাজিলীয়রা। যোগ দেন ব্রাজিল থেকে আসা নাগরিকরাও। বিখ্যাত সাম্বার নাচে মেতে ওঠেন ডাবলিনের ডাইসিস নাইট ক্লাবটি। প্রিয় মানুষের সঙ্গে নেচে গিয়ে উদযাপন করেন অংশগ্রহণকারীরা।
জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর বার্লিনে একটি হলে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু হানিফ ও সাইদুর রহমান। আজ থেকে 12 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার ম্যাচ। দুই দলই পেয়েছে 1 পয়েন্ট করে। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুই দল। সাউথ আফ্রিকা দাপট দেখিয়ে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে, আর ইংলিশদের 351 রান টপকে রেকর্ড জয় পেয়েছে অজিরা। দুই দলের সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে প্রোটিয়ারা। এফটিপির বাইরে ভারতকে নিয়ে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, সময় বের করতে পারলে ভেবে দেখবেন তারা। তবে ক্যালেন্ডারের বাইরে জুন জুলাইয়ে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নাকি রাজি হয়েছে পাকিস্তান। দুবাই থেকে মাকসুম আলমের রিপোর্ট। গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত সহ 3 দল নিয়ে একটি ট্রাই নেশন টি20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। এবং বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিসিসিআই কর্মকর্তাদের এই বিষয়ে একটা প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই কর্মকর্তারা এই আলোচনা নিয়ে এখনো খুব একটা সিরিয়াস নন। দুবাইয়ে ক্রিকেট ক্লাসিকো মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের একাধিক কর্মকর্তাও। বাংলাদেশ ভারত আর ভারত পাকিস্তান ম্যাচের ফাঁকেই নাকি বিসিসিআই কর্তাদের বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাছ থেকে এখনো এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। আমাদের ক্যালেন্ডার দেখতে হবে, কোনো স্লট ফাঁকা নেই। এফটিপির বাইরে সিরিজ খেলা কঠিন, তবুও আমরা চেষ্টা করব। তবে সবুজ সংকেত মিলেছে পাকিস্তানের কাছ থেকে। শোনা যাচ্ছে জুন জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশে আলাদা সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি। কেবল ভারতের চাওয়াতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। প্রায় 3 দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান বোর্ড। তাই ক্ষোভ রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফেরাতে অন্যান্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় পিসিবি। বাংলাদেশে বাড়তি সিরিজ খেলতে সম্মত হওয়া সেটারই প্রমাণ দেয়। তবে ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই শীতল, যদিও সামনাসামনি তা স্বীকার করতে নারাজ বিসিসিআই সহসভাপতি। আমাদের দুই বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক। পিসিবি সবসময় বিসিসিআই এবং আইসিসিকে সমর্থন দেয়। ক্রিকেটের স্বার্থে সেটা বজায় রাখবো আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন বিসিসিআই সহসভাপতি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নতিতে একসঙ্গে কাজ করার বুলি আওড়ান মোড়ল বোর্ডের এই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিততে এসে কোনো ম্যাচ না জিতেই ঘরে ফিরতে হতে পারে টাইগারদের। অন্তত পিন্ডি আবহাওয়া বিভাগ বলছে সেরকমই। 27শে ফেব্রুয়ারি দিনভর থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আছে। ম্যাচ ভেন্যু থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। চ্যাম্পিয়ন হতে পাকিস্তানে যাচ্ছি, সম্ভবত এই একটা কথা শান্ত না বললেও পারতেন, কারণ এই কথাটার পর থেকেই যে আর কিছুই পক্ষে থাকছে না বাংলাদেশ ক্রিকেটের। চ্যাম্পিয়ন্স ট্রফির একদম শুরু থেকেই নানা বাধা বিপত্তিতে জেরবার টাইগাররা। দুবাইয়ে ভারতের ম্যাচের আগে ইনজুরিতে দলে থাকতে পারেননি ছন্দে থাকা মাহমুদুল্লাহ। নাহিদ রানাকেও খেলাতে পারেনি দল। ফলাফল ইন্ডিয়া পাত্তাই দিল না মিরাজ হৃদয়দের। কিল ঝরেই লন্ডভন্ড হলো সব। পাকিস্তানে এসেও যে খুব একটা ভালো আছে বাংলাদেশ তা কিন্তু নয়। ম্যাচ রাওয়ালপিন্ডিতে, কিন্তু অনুশীলন করতে হয়েছিল ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে। উইকেট নিয়ে ধারণা পেতে একদিন ভেন্যুতে আসার সুযোগ পেলেও রাতের শিশির ছাড়া দেখার ছিল না কিছুই। পরের ম্যাচে ভুলভাল কম্বিনেশন আর সিনিয়র ক্রিকেটারদের হটকারিতায় টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল লাল সবুজের। কিন্তু এর পরেও আশা ছিল সবার মনে, ফিরে আসার আগে অন্তত একটা জয় যেন থাকে শান্তর পকেটে। সুযোগটা আছে এখনো, কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানও যে হেরে আছে 2টো ম্যাচ। পারফরমেন্সও বাংলাদেশের মতোই, তাই জয় সে তো হতেও পারে।
কিন্তু বাংলাদেশের সেই বারাভাতে ছাই দিতে প্রস্তুত পিন্ডির আবহাওয়া। ওয়েদার ফোরকাস্ট বলছে 27 ফেব্রুয়ারি সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাত 12টা থেকেই শুরু হবে বৃষ্টিপাত, সঙ্গে তাপমাত্রাও নেমে আসবে 15 ডিগ্রিতে। ভোর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পর সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ঠিকঠাক থাকবে পরিস্থিতি। তবে এখানে খুশি হওয়ার কিছু নেই বাংলাদেশ দলের জন্য, কারণ দুপুর 12টা থেকেই যে আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর যত সময় গড়াবে সেই বৃষ্টির মাত্রা কেবল বেড়েই চলবে বলে জানাচ্ছে ইসলামাবাদ আবহাওয়া কর্তৃপক্ষ। বাংলাদেশের এক ম্যাচ জয়ের যে স্বপ্ন তা আরও বড় ধাক্কা খাবে যখন জানবেন বৃষ্টির এই সম্ভাবনা প্রায় 40%। তবে বেলা গড়িয়ে বিকেল হয়ে আসতেই তা বেড়ে দাঁড়াবে 70 ভাগে, আর সূর্য ডোবার সময় হতে হতে তা প্রায় 100 ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য পক্ষে থাকলে ম্যাচ যদি হয়ও সেটা হতে পারে কার্টেল ওভারে, তবে সেখানেও ভাইটাল হয়ে যাবে টস। নিউজিল্যান্ড ম্যাচের মতোই যদি সেখানে হেরে যান শান্ত, তাহলে শেষ আশাটাও থমকে যাবে টাইগারদের। আর ম্যাচ হলেও বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে পিন্ডির ঠান্ডা বাতাস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। ফিফার 2 প্রীতি ম্যাচের প্রথমটিতে বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। 30 অক্টোবর সাফ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ নারী দল। 26 ফেব্রুয়ারি ইউর বিপক্ষে অফিসিয়াল ফিফা ফ্রেন্ডলি খেলবে লাল সবুজ। নানা কারণে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কোচের বিরুদ্ধে বিক্ষোভ করা 18 ফুটবলার ছাড়াই দল সাজিয়েছে বাফুফে। স্কোয়াডে সাফ জেতা ফুটবলারের সংখ্যা 8। সমান সংখ্যক ফুটবলার একেবারেই নতুন। বাকি 7 জনের আছে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। র্যাঙ্কিংয়ে আরব আমিরাত এগিয়ে থাকলেও সম্প্রতি ভালো করছে বাংলাদেশ। তাই পিটার বাটলারের চ্যালেঞ্জ থাকবে সিনিয়রদের ছাড়াই পারফরমেন্সের ধারাবাহিকতা রাখা। 2রা মার্চ আরব আমিরাতের বিপক্ষে আরও একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। আমরা ওইভাবে ইউএই টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। তো আমরা যতটুকু প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের কোচ নির্দেশনা দিয়েছেন, কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন প্রশ্নে দেশের মানুষের মাঝে বিভেদ তৈরির চেষ্টায় একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপি নেতাদের। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান। নিজেরা কাঁদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে সার্বভৌমত্ব, সতর্ক করলেন সেনাপ্রধান। ডিসেম্বরে নির্বাচনের আশা, বাহিনীকে নিয়ে আক্রমণাত্মক কথা না বলার আহ্বান। এবং রাতের রাজধানীতে নিরাপত্তা জোরদারে বিশেষ অভিযান। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজিতে জটিল করেছে পরিস্থিতি। পরিদর্শনে গিয়ে জানালেন উপদেষ্টা, দ্রুতই নিয়ন্ত্রণে আনার আশা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।